স্বজনের কাছে হস্তান্তর, নিখোঁজ অনেকে। রোববার সিআইডি কার্যালয়ে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা। চকবাজারে চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ, পুরো এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে এলাকাবাসী, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। রাজধানীর চকবাজারে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে এখন মাতম। কাগজে কলমে আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ। ক্ষুব্ধ বিশেষজ্ঞরা, আর কোনো তদন্ত কমিটি নয়, দৃশ্যমান পদক্ষেপের তাগিদ। এবং চকবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকবে সরকার, বললেন ওবায়দুল কাদের। কেমিক্যাল কারখানা সরাতে সময়ের প্রয়োজন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। চকবাজারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। স্বজনের কোনো খোঁজই পাননি অনেকেই। মরদেহ পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরছেন তারা। এখন পর্যন্ত ৪০ জনের লাশ শনাক্ত করে হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। বাকিদের লাশ শনাক্তে স্বজনদের রোববার সকালে সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা জমা দিতে বলা হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গের এক পাশে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করছিলেন আফরোজার বাবা। তখনও তিনি জানেন না তার জামাতা বেঁচে নেই। ১ মাস আগেই বিয়ে হয় তার মেয়ের। জামাই এমন, মেয়ের বাসুর, মানে ওরা দুজনে দোকানে ছিল, ওইখানে দুজনে দগ্ধ হয়ে গেছে। জুতার ব্যবসায়ী মোশাররফ হোসেন বাবুল বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চুরিহাট্টায় যানজটে আটকে যায় তার রিকশা। এরপর হঠাৎ বিস্ফোরণ। বেঁচে যাওয়া বন্ধু সাইফুল ইসলাম মর্গে আসেন বাবুলের মরদেহের খোঁজে। লাশ শনাক্তের পর ভেঙে পড়েন কান্নায়। আমরা দুজন রিকশায় ছিলাম, তো হঠাৎ করে একদম ১ সেকেন্ডের ভিতরে একটা বিকট শব্দের পরে একদম অনেক দাউ দাউ করে ২ মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা। অনেকের ভাগ্যে প্রিয়জনের মরদেহও জোটেনি। এক ডেকোরেটরের দোকানে থাকা জুম্মন হোসেনের কোনো খোঁজ পাননি তার স্বজনেরা। আমরা এখনো খুঁজে পাইনি। অন্য হাসপাতালেও গেছি, মিটফোর্টে গেছি, এখানেও আসছে, এখানে যত বডি আছে দেখছি। দমবন্ধ দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুরু হয় মরদেহ হস্তান্তর প্রক্রিয়া। রাত ৯টা পর্যন্ত শনাক্ত হওয়া ৪০ জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। পরিচয় না পাওয়া মরদেহগুলোর শনাক্তের জন্য পরিবারের সদস্যদের রোববার সকালে সিআইডি অফিসে যোগাযোগের অনুরোধ করেছেন ডিএমসির ফরেনসিক বিভাগ। রবিবার সকাল ৯টা থেকে আপনারা মালিবাগ সিআইডি অফিসে গিয়ে আপনাদের রক্ত অথবা স্যালাইভা দিয়ে আসবেন। যত তাড়াতাড়ি দিবেন অত তাড়াতাড়ি আপনাদের আত্মীয় স্বজন শনাক্ত হবে। অতদিন পর্যন্ত আমরা আপনাদের যে ডেড বডিগুলো আছে সেই ডেড বডিগুলোকে আমরা সসম্মানে আমরা ফ্রিজে সংরক্ষিত করে রাখবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় নিহতদের ক্ষতিপূরণের আশ্বাসের পাশাপাশি আহতদের সব ধরনের চিকিৎসার সুব্যবস্থার কথা জানান তিনি। প্লাস্টিক সার্জারিও অনেকের লাগবে, এই কাজগুলো তো সরকার করবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, যতটুকু যা প্রয়োজন এই সেবার জন্য, এই চিকিৎসার জন্য, সেটা আমরা করে যাব। এর আগে বিকেল 4:30টায় বার্ন ইউনিটে আসেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি। মরদেহ শনাক্তে সব ধরনের সহযোগিতার পাশাপাশি কেমিক্যাল গোডাউন সরাতেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। খুব শীঘ্রই এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে কর্মপন্থা নির্ধারণ করা হবে, কিভাবে তাদেরকে স্বল্প সময়ের মধ্যে যারা এখানে রয়ে গিয়েছেন, বৈধ অবৈধ যেভাবেই হোক না কেন, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে একটি অন্য কোনো জায়গায় স্থানান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে আমি শুনেছি। এদিকে শ্রম মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা নিহতদের ২০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অগ্নিঝড় থেমেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। রাজধানীর চকবাজারে আগুনের পর পুরো এলাকা এখন যেন মৃত্যুপুরী। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ। জীবন ধারণের জন্য অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন আত্মীয় স্বজনের বাসায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট।
আগুন নিভে গেছে, কিন্তু রয়ে গেছে তার ধ্বংসাবশেষ। চকবাজারের যে জায়গাটি আগুনে ঝলসে গেছে তার আশেপাশের অন্তত 4টি মহল্লা এখন যেন মৃত্যুপুরী। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ অভাবে ভুগছে হাজার বিশেক মানুষ। নেই গ্যাস, পানি কিংবা বিদ্যুৎ। খাবেন কি আর ঘুমাবেন কোথায়, এ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটছে তাদের। কিভাবে মানুষকে তো গ্যাস দেয়, মানুষ কিভাবে খাওয়া দাওয়া করবে, আল্লাহ হুকুম যখন কখন আছে এটা বলা যায় না। ওরা বলতে পারে 4-5 দিন লাগতে পারে। ছোট ছোট বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, আমরা কিন্তু খুব বিপদকর অবস্থায় আছি। আমাদের মনে হয় যেহেতু আগুন এখন নিভে গেছে, এখন আগুনের কোনো সমস্যা নাই। আমার মনে হয় পানি এবং গ্যাস বিদ্যুৎটা আমাদের সংযোগ দিলে মানে সবচেয়ে উত্তম। পানি বিদ্যুৎ না থাকায় পরিবার পরিজন সহ অনেকেই চলে গেছেন অন্য এলাকার আত্মীয় স্বজনের বাসায়। কবে নাগাদ বাসযোগ্য হবে এলাকা তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আমাদের বাসা আপনার যারা আছে সব চলে গেছে, আশেপাশে এদিকে যারা লোকজন সব চলে গেছে এখান থেকে। কালকে রাত্রে এখান থেকে সবাই চলে গেছে, যা আত্মীয় স্বজনের বাসা চলে গেছে। যা পানি ছিল সব তো নিয়ে গেছে ওরা ওই মধ্যে গেল, কিন্তু আমাদের এখানে এখন পানি খুব সমস্যা হতেছে, পানি উঠাইতে পারতেছি না। বৃহস্পতিবার দুপুরে উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর থেকে রাত অবধি এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষ সরাতে নিরন্তর কাজ করছে সিটি কর্পোরেশন। 30 জনের মতো পরিচ্ছন্ন কর্মী এখানে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব। এখন সারা রাত লাগুক আর সারাদিন লাগুক। এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এমন আকুতির পাশাপাশি মানুষগুলোর চাওয়া সরিয়ে নেওয়া হোক সব কেমিক্যাল গোডাউন। কেমিক্যাল জাতীয় গোডাউন, ফ্যাক্টরি যা থাকবে ডেফিনেটলি ওগুলো এখান থেকে সরায় দেওয়া উচিত। নিমতলী থেকে চকবাজার, লাশের মিছিলে লাশ, এরপরও শিক্ষা পায়নি বাংলাদেশ। এলাকাবাসী বলছেন আর কতকাল দেখতে হবে এমন জীবনের অপচয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে। এদের মধ্যে নিহত 9 জনের পরিচয় পাওয়া গেছে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে এখন চলছে মাতম। আর অনেকের সন্ধান এখনো না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন অনেক পরিবার। জেলা প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, মোহাম্মদ জামাল উদ্দিনের ছবিতে রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সন্তান সহোদর মাসুদ রানা ও রাজু পারিবারিক সচ্ছলতা ফেরাতে রাজধানীর চকবাজারে মোবাইলের পার্টস বিক্রি, মেরামত ও ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন। পরিবার পরিজন নিয়ে থাকতেনও একই এলাকায়। বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার কথা তাদের, কিন্তু আগুনে দগ্ধ হওয়া তাদের অঙ্গার দেহ ফিরবে তা কোনোদিন ভাবতেও পারেননি স্বজনরা। এলাকাবাসী জানান, রানা ও রাজুর মতো নাটেশ্বর ইউনিয়নের অনেকেরই নিজস্ব ব্যবসা ছিল রাজধানীর চকবাজারে। কেউ বা কাজ করতেন কেমিক্যাল কারখানায়। বুধবার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন এদের মধ্যে কেউ কেউ। প্রিয়জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে প্রতিটি পরিবারে। আমার বাবার কোনো নাই, আগুন দেখি সাটা ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। সারা রাত ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি। একসঙ্গে এতজনের হতাহত হওয়ার বেদনায় সমব্যথী এলাকাবাসীও। শোকের আবহ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আমাদের এলাকায় প্রায় 15-20 জন পর্যন্ত আমরা খুঁজে পাইতেছি না। আমরা তো এখানে আতঙ্কের মধ্যে আছি, কে বা মরছে কে বা আছে আমরা এখনো পুরো নিউজ জানি না। অতি দ্রুতভাবে এদের শনাক্ত করে আমাদের দেশে এই লোকগুলা পাঠিয়ে দেওয়া হোক। এদিকে হতাহতদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে প্রায় 25 জন লোকের মতো নিখোঁজ রয়েছে, তার মধ্যে আমি 7 জনকে শনাক্ত করতে পেরেছি। সরকারের কাছে আমি সাহায্যের আবেদন করছি, আমার এসব পরিবারগুলো যাতে ভবিষ্যতে ক্ষতিপূরণ পায়। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের হেলাল, বটতলী গ্রামের শাহাদাত হোসেন হীরা, পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী হোসেন, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির উদ্দিন, বারগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কোম্পানিগঞ্জের চর এলাহি গ্রামের জসিম উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সময় সংবাদ, নোয়াখালী। এদিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত কর্মসূচির আয়োজন করে জেলা মানবাধিকার নাট্য পরিষদ। এতে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গোডাউন কিংবা দোকান অপসারণ করার দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।
বাংলা সময় আরো থাকছে। রংপুরে 3টি গুদাম থেকে 300 বস্তা নিষিদ্ধ পলিব্যাগ জব্দ, বিক্রির জন্যই মজুদ বলছে র্যাব। আটক 1। নিমতলীর ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনে পুরানো ঢাকা থেকে রাসায়নিকের কারখানা ও গোডাউন সরিয়ে নেয়ার জোর সুপারিশ ছিল, যা এখনো কাগজে কলমে আটকে আছে। এদিকে চকবাজারে আগুনের ঘটনায় গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। সরকারের শীর্ষ পর্যায় থেকে কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে অতীত অভিজ্ঞতা ভালো না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন করে তদন্ত কমিটি নয়, সরকারের উচিত নিমতলী ট্র্যাজেডির 8 বছর পর যাদের অবহেলায় আবারও একই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। দৃশ্যটি এখন থেকে ঠিক 8 বছর আগের পুরান ঢাকার নিমতলীর রাসায়নিকের গুদামের আগুন সেদিন কেড়ে নিয়েছিল 124টি তাজা প্রাণ। বিস্ময় ভরে পুরো জাতি সেদিন প্রত্যক্ষ করেছিল মুহূর্তেই কিভাবে জনবহুল এই এলাকাটি পরিণত হয়েছিল অভিশপ্ত মৃত্যুপুরীতে। ঘটনার পর বেশ কিছুদিন পুরো দেশ জুড়ে ছিল আলোচনা সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছিল একাধিক তদন্ত কমিটি। এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গোডাউন ও কারখানা অপসারণ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে কিছুদিন পর প্রতিবেদন দেয় কমিটি। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পেরিয়ে গেছে 8 বছর, যা আজও দেখেনি আলোর মুখ। ফলাফল আরেকটি নিমতলী, সারি সারি লাশ আর স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ। সঙ্গে রাষ্ট্রের সেই পুরনো রূপ, তদন্ত কমিটি গঠন, কিছু ক্ষতিপূরণ আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিশ্লেষকদের প্রশ্ন, এভাবে আর কতদিন? আমাদের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা আমাদেরকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, আমরা এখন আর কাউকে দোষারোপ করার সুযোগ পাচ্ছি না। আসলে আমরা কি চিৎকারই করে যাবো না? সত্যিকার অর্থে মানুষের মৃত্যুকে, মানুষের জীবনকে মূল্যায়ন করে এই মৃত্যুর মিছিলকে বন্ধ করার সচেষ্ট হব। এই সরকারের আমলে এর চেয়ে বড় দুর্ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে তুমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছ। তাহলে তোমার এই তথ্য আমি কেন বিশ্বাস করব? মুখ বন্ধ করার জন্য এই তথ্যটি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সীমাহীন অবহেলা আর গুটি কয়েক মুনাফা লোভীদের লালসার কারণে এমন মৃত্যুর মিছিল কমছে না উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে পরিকল্পনা নয়, প্রয়োজন বাস্তবায়ন। 10 বছর ধরে আমাদের অকর্মণ্যতা, আমরা জানি কি করতে হবে, আমরা জানি কোথায় সমস্যা, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দৃঢ়ভাবে ব্যর্থ হলাম, তাহলে মেনে নেওয়া বড়ই কষ্টকর। নিমতলীতে যে কারণে দুর্ঘটনা ঘটেছিল এবং তার আলোকে যে সুপারিশগুলি করা হয়েছিল, কাদের দায়িত্ব ছিল তাদের এগুলি বাস্তবায়ন করার জন্য, এই মানুষগুলির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে নেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরের তালিকার 2 নম্বরে থাকা এই শহরের সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকার ভবিষ্যতে সতর্ক থাকবে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। গতকাল সকালে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ঘটনাস্থল পরিদর্শনে যান ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন। পুরানো ঢাকার যে চিত্র, এখানকার চলাচল, ঘরবাড়ির যে চিত্র, এখানে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া খুবই কঠিন ব্যাপার। তারপরেও সরকার কিন্তু কোনো প্রকার লেথার্জি, আলস্যের পরিচয় দেয়নি, ব্যবস্থা তখনও নিয়েছে। এবার আমরা এ ঘটনা থেকে আবারও শিখলাম, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক থাকব। রাস্তার অবস্থা আসার সময় দেখেছেন কিভাবে দালান কোঠাগুলি হয়ে গিয়েছে। তো এইগুলিকে কোনো একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে নিমতলীর ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেন, তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলি আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না।
প্রকাশ্যে বাজারজাত করা হচ্ছে অনুমোদনহীন আগাছানাশক, যা কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। আর এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের অবহেলাকেই দায়ী করছে কৃষক ও এই খাতের বড় প্রতিষ্ঠানগুলো। নজরদারির ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী। শুভ খানের রিপোর্ট। মান নিয়ন্ত্রণ করতে না পারা ও নির্দিষ্ট সময়ে আমদানির লাইসেন্সের মেয়াদ নবায়ন না করা সহ বিভিন্ন কারণে বাসুডিন 10G, সানফুরান 3G, ডায়াজিনন 10G ও ফুরাডান 3G সহ ধান আবাদে বহুল ব্যবহৃত বেশ কিছু আগাছানাশকের বাজারজাত নিষিদ্ধ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অথচ চলতি বোরো মৌসুমে বাড়তি চাহিদার সুযোগে নিষিদ্ধ এসব আগাছানাশক বাজারজাত করছে কিছু প্রতিষ্ঠান, ডিলার ও খুচরা বিক্রেতা। ফসলের মাঠেও দেখা গেল আগাছা দমনে নিষিদ্ধ বাসুডিন ব্যবহার করছেন কৃষকরা। দোকানদারদের প্ররোচনায় এই আগাছানাশক খেতে প্রয়োগ করছেন তারা। বাসুডিন কীটনাশক এগুলা 5টা আনছি, 5 পাখিতে 5 পাখি প্রতি 1টা করে। দোকানদাররা বলে যে না এটা দিলে বাসুডিন দিলে খেতের পোকামাকড় মরবো, না যাই না আমরা ওখানে ভুল করে দেই, ওখানে বালামন্দ হয়েছে পরে। কৃষকের অভিযোগের সত্যতা মিলল রাজধানীর অদূরে বিরুলিয়ায় আকরাইন বাজারে, যেখানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাসুডিন। আমি এটা বেশি না, একজন স্যাম্পল দিছে, এটা বেশি আমি বেশি না। নিষিদ্ধ এসব পণ্যের বাজারজাতকরণের পেছনে নজরদারির ঘাটতিকে দায়ী করছে এ খাতের বড় প্রতিষ্ঠানগুলো। দায় স্বীকার করলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। একটা কৃষক শুধুমাত্র একটা ডায়াগ্রাম, একটা কালা, এইটুকুই তার মনে থাকে। এই জায়গাটাতেই যারা বিক্রয় করে তারা কিন্তু এই সুযোগটা নিয়ে নেয়। বাজার মনিটরিং সেল থাকতে হবে, তাই তো আমাদের এগুলো মনিটরিং করার জন্য বলে দেওয়া আছে। এখন হয়তো তাদের মনিটরিং এর ফাঁকে হয়তো বা তাদের অজান্তে হয়তো করতেছে। মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো ও ভুইফোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষিমন্ত্রী। যদি খারাপ বা যেটা অনুমোদিত নয় সেটা ব্যবহার করলে অবশ্যই যে শাস্তি আইনে আছে সেই শাস্তি বুক করতে হবে। বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে দেশে বছরে আগাছানাশকের চাহিদা 4000 টন ছাড়িয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। ঝিনাইদহে আমের মুকুলে ভরে উঠেছে বাগান, পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা। রংপুরে 3টি গুদাম থেকে 300 বস্তা নিষিদ্ধ পলিব্যাগ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শালবন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও র্যাবের যৌথ দল। এ সময় 3টি গুদামে তল্লাশি চালিয়ে 300 বস্তা পলিব্যাগ উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করে র্যাব, তবে গুদাম মালিকদের কাউকেই পাওয়া যায়নি। নিষিদ্ধ পলিব্যাগের মজুত রোধে অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝিনাইদহে মুকুলে ভরে গেছে আমের বাগান, পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করছেন চাষিরা। কৃষি কর্মকর্তা বলছেন ভালো ফলনে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বাগান জুড়ে মৌ মৌ গন্ধ, মুকুলের ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। ল্যাংড়া, ফজলি, আম্রপালি ও হিমসাগর সহ নানা জাতের আমের গাছ রয়েছে ঝিনাইদহের বাগানে। পোকামাকড় ও রোগবালাই ঠেকাতে চলছে বাড়তি পরিচর্যা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। ফার্স্টে গুঁড়া রিঙ্কো সার দেওয়া হয়েছে, রিঙ্কো সার দেওয়ার পরে আবার সেচ দেওয়া হয়েছে, সেচ দেওয়ার পরে এইসব পরিচর্যা চলছে। এই বছর আম চাষের জন্য খুবই উপযোগী, কুয়াশাও নাই, বৃষ্টিও নাই, তবে আশা করা যাচ্ছে যে আমের ফলন আশাব্যঞ্জক হবে। মুকুলের যে ভাব দেখছি আর গাছের যে পরিমাণটা দেখছি তাতে গত বছর থেকে টাকা দামটা ভালো পালে টাকা বেশি হবে। আমরা সরকারের কাছে একটা জিনিস আসছে, আমরা একটু রপ্তানি করার জন্য। যদি আমরা রপ্তানি হয় তাহলে আমরা যেভাবে খাটনি করে যে উৎপাদন করছি তাতে আমরা মনে হয় কৃষকরা লাভবান হব। মুকুল ধরে রাখতে আম চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বাগানের যেসব শুকনো ডালপালা আছে সেগুলোকে ফেলে দিয়ে সেখানে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক যেন স্প্রে করে। এর ফলে এই গাছের পোকা এবং পরবর্তীতে ছত্রাকের যে আক্রমণ সেটা একেবারে নির্মূল করা সম্ভব হবে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় এবছর 2550 হেক্টর বাগানে আমের আবাদ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। আবহাওয়া অনুকূলে থাকায় চট্টগ্রামে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর জন্য অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে ফয়েজ লেক। একদিকে সবুজে ঘেরা পাহাড়, অন্যদিকে লেকের পানিতে ঘুরে বেড়ানোর সুযোগ। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী যাচ্ছেন প্রকৃতির অনাবিল সৌন্দর্য ভোগ করতে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
শহুরে ও কর্মব্যস্ত জীবনে তেমন একটা ঘুরে বেড়ানোর সুযোগ পায় না সাধারণ মানুষ। সেই সাথে রয়েছে পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের ঘাটতি। ফলে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু নগরীর পাহাড়তলী এলাকার প্রকৃতির মাঝে গড়ে ওঠা অনন্য সুন্দর ফয়েজ লেক। এখানে একদিকে রয়েছে সবুজে ঘেরা দিগন্ত বিস্তৃত পাহাড় দেখার সুযোগ, অন্যদিকে ইঞ্জিন চালিত বোটে লেকের পানিতে ঘুরে বেড়ানোর অনাবিল আনন্দ। প্রকৃতির এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে শুধু নগরীর নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন ফয়েজ লেকে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের জন্য রয়েছে আধুনিক সব রাইডের ব্যবস্থাও। এই একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে আমাদের চট্টগ্রামের মধ্যে, এখানে এসে আমরা খুব আনন্দ পাই, খুব ভালো লাগে। খুবই আকর্ষণীয় বা খুব সুন্দর মনোরম একটা পরিবেশ মনে হইতেছে। ফ্যামিলিদের নিয়ে বেড়ানোর জন্য একটা ভালো স্পট, এর চেয়ে ভালো স্পট এই চিটাগাংয়ের মধ্যে নাই। ফয়েজ লেকের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূল ও শীত মৌসুম হওয়ায় দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর অন্যতম পর্যটন স্পটে পরিণত হয়েছে ফয়েজ লেক। সপ্তাহে ম্যাক্সিমাম দিনই আমাদের এখানে বুকিং থাকছে। আশা করছি যে এভাবে শীত মৌসুমে তাদের যত সময় যাবে দর্শনার্থীরাও বাড়তে থাকবে। পানি সমস্যার সমাধানে 1924 সালে প্রায় 336 একর জায়গায় কৃত্রিম হ্রদ খনন করে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় অযত্নে পড়ে থাকায় জুলুস হারাতে বসে লেকটি। এই অবস্থায় প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতি রেখে 2005 সালে এখানে গড়ে তোলা হয় ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্ক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চকবাজারে অগ্নিকাণ্ডে উদ্ধারকৃত 67টি মরদেহের 40টি শনাক্ত, স্বজনের কাছে হস্তান্তর। নিখোঁজ অনেকে। রোববার সিআইডি কার্যালয়ে সংগ্রহ করা হবে ডিএনএ নমুনা। চকবাজারে চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ। পুরো এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে এলাকাবাসী। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। রাজধানীর চকবাজারে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালী, সোনাইমুড়ি ও কোম্পানিগঞ্জে। স্বজন হারানো প্রতিটি বাড়িতে এখন মাতম। এবং কাগজে কলমে আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ। ক্ষুব্ধ বিশেষজ্ঞরা। আর কোনো তদন্ত কমিটি নয়, দৃশ্যমান পদক্ষেপের তাগিদ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।